আর রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ শিবময়ানন্দ মহারাজের জীবনের কিছু ঘটনা। দুর্গত মানুষের পাশে থাকার প্রবণতা মহারাজজির ছিল স্বভাবসিদ্ধ। স্বামীজির বাড়িতে থাকার সময় একবার দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় ত্রাণ বিলির জন্যে সাধুদের সকলকে নিয়ে গেলেন এবং এক একজনকে এক একটি এলাকা ভাগ করে দিলেন। ভিন্ন ভিন্ন এলাকার ত্রাণ সামগ্রী বিতরণ করে তিনি সকলকে নিয়ে বিকেলের পর ফিরে এলেন। অন্য একবার বিহারে পূর্ণিয়া কাটিহার অঞ্চলে কুশি নদীর বিধ্বস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ কার্য দেখতে যান মহারাজ। গ্রামে গ্রামে ঘুরে ত্রাণ কার্য দেখে মহারাজ মানুষের দুঃখে খুব বিচলিত হয়ে পড়েছিলেন। সেবাকর্মী ও সাধুদের ঠাকুরের কথা বলে উৎসাহ দিয়েছিলেন। আরেকবার রামকৃষ্ণ মিশনের ঘূর্ণিঝড় ও বন্যা ত্রাণ কার্য পরিদর্শনে গেছেন মহারাজ। নৌকা করে কয়েক ঘন্টার যাত্রা। সঙ্গী সন্ন্যাসীকে বলে রেখেছেন রিলিফ ক্যাম্পে পৌঁছে ক্যাম্পের ভাড়ারে ঢুকে লুকিয়ে তাদের খাবার দাবারের খোঁজ নিতে। আসার সময় তার ব্যক্তিগত সংগ্রহের 1000 টাকা ক্যাম্পের ভারপ্রাপ্ত সন্ন্যাসীর হাতে দিতে বলেন, এই টাকাটা তুই দিবি, বলবি না যে আমি দিয়েছি। ফেরার পথে মহারাজের চোখে জল দেখে সন্ন্যাসীটি কারণ জিজ্ঞাসা করলে মহারাজ বললেন, এতগুলি লোকের এত কষ্ট চোখে দেখা যায় না। কাশীতে শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের উদ্যোগে একটি কুষ্ঠপল্লীতে চিকিৎসা, শিক্ষা, স্বনির্ভরতা এসব ক্ষেত্রে বহুমুখী সেবার কাজ শুরু করা হয়। সব দেখে মহারাজের চোখ অশ্রু ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। অধ্যক্ষ মহারাজকে বলেছিলেন, ঠাকুর আপনাকে কোলে তুলে নেবেন। স্বামীজির বাড়ি থেকে বেলুড় মঠে ফিরে মহারাজ আবার ভাবপ্রচার পরিষদের দায়িত্ব সামলাতে থাকেন 2014 পর্যন্ত। এই সময় স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ উপলক্ষে 2012 সালে ইউরোপের বেদান্ত কেন্দ্রগুলির অধ্যক্ষদের সম্মেলনে বেলুড় মঠের প্রতিনিধি রূপে শিবময়ানন্দজি জার্মানি যান। সেখান থেকে ইউরোপের আরও কয়েকটি দেশ, বিশেষ করে স্বামীজির স্মৃতিধন্য স্থানগুলি দর্শন করেন। সেবার তিনি ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ও রাশিয়া সফর করেছিলেন। স্বামী শিবময়ানন্দজির মধ্যে সাধু জীবনের ত্যাগের মহিমা সদা প্রজ্জ্বল। একজন প্রবীণ সাধুর মুখে শোনা অছি পরিষদের মনোনয়নের জন্যে তার নাম ওঠার পরে তিনি কর্তৃপক্ষের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যাতে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। কর্তৃপক্ষ উত্তরে জানান, তোমার নাম আমরাই ঠিক করেছি। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছে হলে নাম মনোনয়নের প্রক্রিয়ার সময় বাদ চলে যাবে। স্বামী শিবময়ানন্দজি ছিলেন প্রচার বিমুখ, আত্মভোলা সন্ন্যাসী। শিবের উপযুক্ত নাম জপ ধ্যানে তার ছিল প্রগাঢ় নিষ্ঠা। শত কাজের মধ্যেও তিনি জপ করতে বাদ দিতেন না। পরেও বয়সের ভারে পারছেন না বসে থাকতে, বসতে অসুবিধা হচ্ছে, তবুও বসে বসে জপ করতেন, হয়তো নির্দিষ্ট সংখ্যা পূরণের জন্যে। রহরায় শিবময়ানন্দজিকে দেখা গেছে যে কলেজের দৈনন্দিন প্রশাসনিক কাজ, ছাত্রদের ক্লাস নেওয়া, মামলা মোকদ্দমার কাগজ দেখা, বহু জনের সঙ্গে কথাবার্তা চালানো প্রভৃতি ঝামেলার মধ্যে থেকেও নিজের আধ্যাত্মিক জীবনের কার্যক্রমে তার এতটুকু শিথিলতা ছিল না। জপ, ধ্যান, শাস্ত্রপাঠ সময় মতো করে নিতেন। রাত্রে শোয়ার আগে প্রতিদিন কথামৃত পাঠ করতেন। পূজনীয় পরিতোষ মহারাজের সঙ্গে বসে নিয়মিত কিছু পাঠ হতো। এছাড়াও তখন শনিবার রাত্রে সাধু ব্রহ্মচারীদের আয়োজিত জপযজ্ঞে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। মাঝে মধ্যে খড়দা শ্যামসুন্দর মন্দিরে যেতেন। প্রায় প্রতিদিন নিকটস্থ শিব মন্দিরে যেতেন। সোমবার শিবের মাথায় জল ঢালতেন। সারদাপীঠে থাকাকালীন তার এক সহকারী সন্ন্যাসী দেখেন
মহারাজ তার ঘরে চলে যান কোনো একটি সময়। তিনি পাশের ঘরেই থাকতেন। একদিন নিজের ঘরে এসে সহকারী সন্ন্যাসীটি দেখেন মহারাজ তার ঘরে ধূপ জেলে ধ্যানে মগ্ন। এই গুণটি তিনি পেয়েছিলেন তার মন্ত্রদীক্ষা গুরু পরম পূজ্যপাদ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে। তার কাছ থেকে তিনি আরও একটি গুণ পেয়েছিলেন, প্রণামের সময় কথামৃতাদি পাঠ করা। ভক্তেরা পাঠ করতেন, তিনি শুনতেন। কথামৃত মহারাজের ভালো করে পড়া ছিল। সহকারী সম্পাদক থাকার সময় বেলুন মঠের প্রধান কার্যালয়ে রাত্রে কথামৃত পাঠ হতো। পাঠের সময় কোনো জায়গায় সন্দেহ হলে পাঠ থামিয়ে জিজ্ঞাসা করতেন। কখনো পাঠের পর এ নিয়ে আরও আলোচনা হতো। তখন কথামৃত আনিয়ে খোঁজা হতো এবং দেখা যেত মহারাজের কথাই ঠিক। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।